ফার্স্টের 9-1 আর 9-2 এই দুটো তো বইয়ের উপপাদ্য আমরা জানি। 9-1-এরটা কি বলছে? 9-1-এরটা বলছে হচ্ছে গিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হলো, মানে ওটা বলে দিয়েছে আর কি, একটা বৃত্ত অঙ্কন করা হলো, দিয়ে বলছে যে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার কেন্দ্রবিন্দু পি, বৃত্তের পরিলিখিত WXYZ চারটে বিন্দু, WXYZ চারটে বিন্দু ধরা যাক, W X Y এবং Z এই চারটে বিন্দু। WXYZ যে বৃত্তস্থ চতুর্ভুজ গঠিত হলো, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ গঠিত হলো মানে কি যোগ করতে হবে WX এই যে চতুর্ভুজটা গঠিত হচ্ছে এই চতুর্ভুজটার দেখাতে বলেছে যে অ্যাঙ্গেল WXY is plus WZY equal to pi radian। আমাদের খাটনি একটু কমিয়ে দিয়েছে, WXY বলতে এই কোণটা আর এই কোণটার যোগফল পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে যে অঙ্কনটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট WP আর YP এই দুটো যোগ করলে আমাদের কাজ মিটে যাবে। কেন মিটে যাবে না, আমরা এটা জানি যে এই বৃত্তচাপের ওপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার এই দিক থেকে দেখলে, এই বৃত্তচাপের রেসপেক্টে দেখলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, তাহলে এই পরিধিস্থ কোণটা এর অর্ধেক। তাহলে এই দুটোকে যোগ করা মানে এইটা, অর্থাৎ WPY কোণ যোগ করা আর প্রবৃদ্ধ WPY কোণ যোগ করা, দুটো কোণকে যোগ করা মানে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, 2 দিয়ে ভাগ করে দিলে পাই রেডিয়ান হয়ে যাবে। অর্থাৎ আমাদের খাটনি কমিয়ে দিয়েছে, পার্টিকুলার বলে দিয়েছে। অর্থাৎ এরকম উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি ওই পরীক্ষা হলে যেটা আমরা করি, যে এই নাম্বার ওই নাম্বার সেই নাম্বার, যে জিজ্ঞাসা করি না কত নাম্বারে উপপাদ্য এসছে রে, এবার সে বলে দিল এই নাম্বারে উপপাদ্য এসছে, এবার সে নিজের মতো করে লিখলো ABCDO দিয়ে একদম পুরো মুখস্থ বসিয়ে দিল, নাম্বার পেয়ে যাবে কত? 0। কারণ এখানে নাম আমাদেরকে বলে দিয়েছে ওরা। আর নাম্বার 2টা তো আমরা জানি, নাম্বার 2টা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা যা হওয়ার তাই তাই হবে, PQR এখানেও নামকরণ করে দিয়েছে, সুতরাং আমাদের মতো নামকরণ আমরা করতে পারবো না। PQR সমকোণী ত্রিভুজ, যার Q সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে প্রমাণ করতে হবে যে PQ স্কয়ার প্লাস QR স্কয়ার ইজ ইকুয়াল টু PR স্কয়ার। এটা প্রমাণ করার জন্য অঙ্কনটা আমাদের সমকোণিক বিন্দু থেকে টানতে হয়, তাহলে ও থেকে Q থেকে লম্ব টানলাম। এবার এই নামটা আমি যা খুশি দিতে পারি অঙ্কনে, এটা আমি STUVW যা খুশি দিতে পারি। দুটো করে ত্রিভুজ পাচ্ছি, ছোট ছোট ত্রিভুজ, ছোট ছোট ত্রিভুজটা প্রত্যেকটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, যেভাবে কাজ করতে হয় আমরা সেইভাবে প্রসিড করব। এই দুটো আমাদের হয়ে গেল। এই পেজটাকে আমি সেভ করছি না, এই পেজটাকে আমি এমনি ছেড়ে চলে যাচ্ছি, যেহেতু আমাদের এই জিনিসটা হচ্ছে। আমরা চলে আসছি এবার আমাদের নেক্সট পেজে। নেক্সট পেজে আমাদের এক্সট্রা উপপাদ্য আছে। তো এখানে কি বলছে, এখানে বলছে যে একটা সরল রেখার উপরে P ও Q দুটি বিন্দুতে P আর QS দুটি লম্ব টানলাম। তো 10-এর 1। তো একটা সরল রেখা আছে, ধরে যাক এই হচ্ছে সেই সরল রেখাটা, ধরে যাক AB হচ্ছে সরল রেখা। সেই সরল রেখার উপরে দুটো পয়েন্ট দিয়েছে,
একটা পয়েন্ট পি পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। পি আর কিউ এস দুটি লম্ব, তাহলে পি আর একটা লম্ব টানছি, কিউ এস একটা লম্ব টানছি। ইচ্ছে করে ছোট বড় টানলাম যাতে আমাদের মাথায় চোখে অন্যরকম কিছু না আসে, কারণ যেহেতু আমাকে লম্ব দুটো সম্বন্ধে কিছু বলে দেওয়া নেই, তাই আমি ছোট বড় করে ইচ্ছে করে ছোট বড় করে টানছি। পিএস এবং কিউআর, পিএস এবং কিউআর এরা আবার পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে যদি এবার পিএস যোগ করতে হয়, পিএস কিউআর তারা আবার পরস্পর ছেদ করছে কোথায়? তারা আবার পরস্পর ছেদ করছে ও বিন্দুতে। আবার বলেছে যে ওটি পিকিউ এর উপর লম্ব, আবার ওটি যেটা আছে সেটা আবার পিকিউ এর উপর লম্ব। তাহলে এটা টি, ওটি যখন এটা টি দিয়ে আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে 1/OT is equal to 1/PR plus 1/QS। তো মোটামুটি এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে সদৃশ কোণী ছাড়া তো অন্য কোনো কিছু তো সম্ভব নয়। তো এখানটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের সদৃশকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। তো এখানে সদৃশকোণী ত্রিভুজ বলতে আমরা এই ত্রিভুজগুলোকে ভাবতে পারি যে পি কিউ আর ত্রিভুজের সঙ্গে সদৃশ হচ্ছে ওটি কিউ। তো এটা লিখি যে ত্রিভুজ আর পি কিউ ও ত্রিভুজ ও টি কিউ এর এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি জানি আমরা, আর এই ত্রিভুজটার এইটা 90 ডিগ্রি এটা আমরা জানি। এই দুটো কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি করে এটা আমরা জানি। তাহলে আমরা লিখে দিই যে অ্যাঙ্গেল আর পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও টি কিউ। কেন এরা সমান? না উভয়েই এক সমকোণ, বেশি লিখতে হবে 90 ডিগ্রি। আবার এই যে কোণটা, এই কোণটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ কোণ। তাহলে অ্যাঙ্গেল ও কিউ টি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর কিউ পি। কেন? সাধারণ কোণ। তাহলে বাকি যে দুটো কোণ পড়ে আছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো আমরা ওই সমান্তরালের রেসপেক্টে বলতে পারি, তো দরকার নেই, অবশিষ্ট হিসেবে আমরা বলে দিতে পারি সেই দুটো কোণ সমান। অর্থাৎ পি আর কিউ এর সঙ্গে সমান হচ্ছে টি ও কিউ। এখানে অবশিষ্ট কোণ বলে লিখে দিলাম। আর যদি অবশিষ্ট কোণ লিখতে না ইচ্ছে হয়, তাহলে আর পির সঙ্গে ওটি সমান্তরাল ডেফিনেটলি হবে, তার কারণ একই সরলরেখার উপরে তারা লম্ব, আর কিউ ভেদক, তাহলে এই দুটো কোণ অনুরূপ কোণ হিসেবে সমান। বেশ, বা অবশিষ্ট না লিখে অনুরূপও লিখতে পারি। অনুরূপ লিখলে কি হবে ব্যাপারটা, আমাকে আবার বলতে হবে কে সমান্তরাল, কে ভেদক বা কে ছেদক, সেটা বলে দিতে হবে। তাহলে এই যে দুটো ত্রিভুজকে আমরা পেলাম, তাহলে সেই দুটো ত্রিভুজ সদৃশ আমরা বলে দিতেই পারি। তাহলে এখানে লিখে দিই therefore ত্রিভুজ আর পি কিউ এর সঙ্গে সদৃশ ত্রিভুজ ও টি কিউ। তার আগে একটা কথা জেনে নাও, এটা কারোর কি হয়েছে? না স্যার, আমি পারিনি। সমাগতা? না স্যার, হয়নি। তোমার শরীরটা ভালো নেই তো ওই জন্য আমি করতে পারিনি। তাহলে যখনই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল, তাহলে আমি এদের বাহুগুলো জানি সমান হয়, লিখে রাখি, কারণ কোনটা আমাদের কাজে লাগবে আমরা তো জানি না, যেটা কাজে লাগবে তখন সেটা নেব। তাহলে এই আর পি কিউ ত্রিভুজের যদি আর পি বাহুকে নেওয়া হয়, তাহলে ওই ত্রিভুজটার কোন বাহুকে নেওয়া হবে? ডেফিনেটলি ওটি কে নেওয়া হবে। এই ত্রিভুজটার, বড় ত্রিভুজটার যদি পি কিউ বাহুকে নেওয়া হয়, তাহলে ছোট ত্রিভুজটার কাকে নেওয়া হবে? টি কিউ বাহুকে নেওয়া হবে। বড় ত্রিভুজটার যদি আর কিউ কে নেওয়া হয়, তাহলে ছোট ত্রিভুজটা কাকে নেওয়া হবে? ও কিউ কে নেওয়া হবে।
ঠিক এইটা, এই যে দুটো ত্রিভুজ ঠিক যেভাবে সদৃশ প্রমাণ করে এলাম আমরা, ঠিক সিমিলার ওয়েতে আমরা কিন্তু এই নীল ত্রিভুজ, না নীল দেওয়া যাবে না, আহ, এই সবুজ, এই সবুজ ত্রিভুজ আর এইখানকার নীল আসবে আর বেশি হয়ে যাচ্ছে। এক মিনিট, এখান থেকে লম্বটা টেনে নিয়ে আরেকবার, তাহলেই চলে আসবে। হ্যাঁ, এই সবুজ ত্রিভুজ, এই সবুজ ত্রিভুজটা এবং এই নীল ত্রিভুজটা ঠিক সিমিলার ওয়েতে একই রকম ভাবে সদৃশ, ঠিক এইভাবে যা আছে তাই। তাহলে আমরা এখানে জাস্ট অনুরূপে কথাটা লিখে আমি বেরিয়ে যাচ্ছি যে অনুরূপে তাহলে অনুরূপে আমরা এখানে কি লিখে দিচ্ছি, অনুরূপে লিখে দিচ্ছি যে ত্রিভুজ ত্রিভুজ এস পি কিউ সর্বসম, হ্যাঁ বলছি যে তোকে আমি, আচ্ছা তাহলে এস পি কিউ অর্থাৎ সবুজ আর নীল মিশিয়ে যে ত্রিভুজ, তার সঙ্গে সদৃশ হচ্ছে ত্রিভুজ ও পি টি। এখান থেকেও বাহুগুলোকে লিখে রাখি, কারণ কোনটা কি কাজে লাগবে আমরা তো জানি না। তাহলে এস কিউ এর সঙ্গে এদিকের ওটি, পি কিউ এর সঙ্গে ওদিকের পিটি, আর এস পির সঙ্গে ওদিকে ওপি। তাহলে এইগুলো সব সমান সমান আমরা প্রমাণ করে রাখলাম। আমাকে প্রমাণ করতে হবে কিন্তু এই জিনিসটা, 1/OT is equal to 1/PR plus 1/QS। একটা কাজ করি, যে এখানে OT আছে সেটা নিয়ে একটু কাজ করা যাক। এখানে PQ আছে আর TQ আছে, তাহলে এইখান থেকে এইটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। এখন শুরু তো করি ওখান দিয়ে, তারপর দেখা যাক কি হচ্ছে। RP by OT is equal to PQ by TQ। এখান থেকে যেহেতু শুধু 1/OT টা থাকছে আমাদের, তাহলে এখান থেকে শুধু 1/OT টা রেখে দিয়ে বাকিটাকে যদি অন্যদিকে নিয়ে যাই, 1/OT is equal to PQ by RP into TQ, ঠিক আছে। এবার ওপরে লিখছি, তাহলে 1/OT is equal to কত পাওয়া যাচ্ছে, 1/OT is equal to PQ by RP TQ, PQ by RP TQ, RP into TQ। আচ্ছা, PQ কে আমরা PT plus TQ লিখতে পারি, সেটা লিখছি PT plus TQ। যদি সেপারেশন করে দিই আমরা, মানে PT by RP into TQ, আর এখানে TQ by RP into TQ, এখানকার TQ TQ কাটে। একটা জিনিস পরিষ্কার, এই RP বা PR এটা চলে এসছে এখানে, সেটা আগে লিখি, 1/PR প্লাস এখানে পড়ে থাকছে PT by RP into TQ। তাহলে এই জিনিসটাকে আমাকে কি নিয়ে আসতে হবে, এই জিনিসটাকে নিয়ে আসতে হবে 1/QS। যদি এই জিনিসটাকে আমি 1/QS আনতে পারি, তাহলে আমার প্রমাণটা হয়ে যাচ্ছে। এখন ওইটাকে 1/QS আনতে গেলে আমাকে কার হেল্প নিতে হবে, আরেকটা যেটা পেয়েছি সেখানকার হেল্প নিতে হবে, অর্থাৎ এই জায়গাটা থেকে দেখতে হবে যে কাকে নিলে কি হয়, এইখানটা থেকে দেখতে হবে। তো আমার দরকার কাকে, QS কে দরকার। এখানে QS দেখতে পাচ্ছি এখানে আছে, ঠিক আছে। তো যদি এই দুটোকে নেওয়া হয়, আবার SQ by OT is equal to PQ by PT। তো আমার দরকার হচ্ছে QS কে,
তাহলে এখান থেকে পিটি বাই পিটি আর এসকিউ এর জায়গায় পিটি কে নিয়ে এলাম, ওটি তো নিচে আছে, আর পিটির জায়গায় এসকিউ কে নিয়ে এলাম, একান্তর প্রক্রিয়া, পিকিউ কে নিচে নিয়ে চলে এলাম 1 by SQ. The 1 by SQ is equal to PT by RP into TQ দরকার। যেখানে আমার আসছে PT by OT into PQ। OT into PQ আমার দরকার কাকে? RP into TQ। আচ্ছা, RP into TQ PT এর জায়গায় OT into PQ বসবে। OT into PQ। OT into PQ। তাহলে আমাকে দেখাতে হবে PR into TQ এর সঙ্গে যদি দেখাতে পারি যে PR into TQ এর সঙ্গে OT into PQ সমান, তাহলে এই OT into PQ এর জায়গায় যদি আমরা PR into TQ বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কোন রিলেশন থেকে কি এটা আসে? PR by OT, এখান থেকে PR এই OT টাকে নিচে নিয়ে এলাম, এদিকে PQ by TQ আছে কোথাও? এই যে ফার্স্ট রিলেশনটা থেকে দেখা যাচ্ছে যে PR by OT PQ by TQ। তার মানে এখান থেকে কাজ করছে, এটা মুছে দিলাম। প্রথমে লিখবো এটা, যেহেতু এটার সঙ্গে এটা সমান, সুতরাং মানে এই লাইনের পরে এই লাইনটা। এইবার তার মানে আমরা এখানে যে PR আর TQ এর জায়গায় আমরা OT into PQ কে বসিয়ে দিতে পারছি। তাহলে আমরা কি লিখতে পারছি? সুতরাং 1 by OT is equal to আমাদের চলে এসছে 1 by PR plus PT by RP into TQ। RP into TQ তার জায়গায় বসাতে পারছি OT into PQ। আবার OT এই যে PT by OT into PQ, এটা মানে কি 1 by SQ, তাহলে এই যে PT by OT into PQ এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারছি? 1 by SQ by QS। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এখানে একটুখানি হয়তো আমার একটু বড় টড়ো হয়ে গেছে, তোমরা একটুখানি দেখো বাড়িতে, ছোট করতে পারো তো পড়ো। তো এই পেজটা আমরা সেভ করে নিই। স্যার আমি একটা ট্রাই করেছি এই অঙ্কটাই, স্যার একটু দেখুন না, গ্রুপে পাঠিয়েছি। দেখছি, 1 মিনিট। নাম্বার 13 হলো, নাম্বার 14 নাম্বার 14। তো নেক্সট কি বলছে আমাদের? একটি নিরেট অর্ধগোলক একটা শঙ্কুর ভূমি সমান
তার মানে এই যে নিরেট অর্ধগোলক যেটা আছে এবং একটা শঙ্কু যেটা আছে, এই দুটোর ভূমি হচ্ছে সমান। আর কি বলেছে, তাদের উচ্চতাও সমান। তাহলে উচ্চতাও যদি সমান হতে হয়, তার মানে আমার এই যে অর্ধগোলক যেটা, এই যে অর্ধগোলক যেটা হচ্ছে, ধরো এইটা, আর আমাদের যে শঙ্কু আছে, এই শঙ্কুটারও উচ্চতা সমান। এই তার মানে আমরা যদি এই যে গোলকটা যেটা অর্ধগোলকটা যেটা আছে, সেই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r ধরি, তার মানে অর্ধগোলকের উচ্চতা r, তাহলে এরও উচ্চতা r, এরও ব্যাসার্ধ r, তাদের আয়তন আর বক্রতলের অনুপাত কত? তাহলে এর আয়তন কত হচ্ছে? এর আয়তনের অনুপাত হচ্ছে 2/3 পাই r কিউব, আর এর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার ইন্টু h। তাহলে r কিউব পাই r কিউব চলে গেল, 3 চলে গেল। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 2:1। আর এর বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কোয়ার, আর এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এল মানে কি? আবার এল মানে তো এটা, সেটা মানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে আর ইন্টু রুট ওভার 2। তাহলে পাই আর চলে গেল, তাহলে 2r ইস টু এখানে থাকছে কত? আর ইন্টু রুট 2। আর চলে গেল, তাহলে 2:√2 করণীয় অ্যাপ্লাই করলে √2:1। এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের আয়তন, নাম্বার 1। আশা করি বোঝা গেল। আচ্ছা, তো কি বলছে আমাদের নাম্বার 2? 18 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 4 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 2.1 মিটার লম্বা হয়, তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? চেয়েছে ঘন ডেসিমিটার, এদিকে দিয়েছে সেন্টিমিটার, মিটার, তাহলে সেগুলোকে সব আমাকে আগে নিয়ে আসতে হবে ডেসিমিটারে, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে, আর কিছুই নয়। তো তাহলে ব্যাস দিয়েছে 18 সেন্টিমিটার, ব্যাস দিয়েছে 18 সেন্টিমিটার, তাহলে প্রথম কথা হচ্ছে ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে ডেসিমিটার আনতে গেলে মিটার, ডেসিমিটার অ্যান্ড দেন সেন্টিমিটার, তার মানে 0.9 ডেসিমিটার। এটা গেল ব্যাসার্ধ। আর পুরুটা পরে আসছি আমরা, এটা পুরুটা করে দিই। পুরু দিয়েছে 4 সেন্টিমিটার, এটাকেও ডেসিমিটারে আনলে 0.4 ডেসিমিটার। আর উচ্চতা 2.1 মিটার, মানে 2 দুগুণে 4 একে 5/2 মিটার। মিটারকে ডেসিমিটার আনতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 25 ডেসিমিটার। তো আমাদের এখানে যেটা ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম জিনিসটা, যে ধরো এই হচ্ছে আমাদের সেই পিলার। ধরো এই হচ্ছে আমাদের সেই পিলার। তো এই পিলারটার চারপাশে যে পুরু যে প্লাস্টার বা যাই বলো না কেন, যেটা যেটা হবে, এটা অনেকটা এরকম হবে ব্যাপারটা, মানে পুরুর ব্যাপারটা এরকম হয়ে যাবে।
অনেকটা ধরো এরকম হবে। তাহলে এই হলুদটা হচ্ছে পিলার, আর এই যেটা তাকে সারাউন্ডিংস করে যেটা আছে সেটা হচ্ছে আমার প্লাস্টার করার পর এই মোটাটা হবে আর কি, পিলারটা। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা, যে আমার পুরু বলতে কোন জায়গাটা? পুরু বলতে তো আমার এই জায়গাটা, এটা হচ্ছে আমার পুরু, বা এইটা হচ্ছে আমার পুরু, এটা হচ্ছে আমার 0.4, আর এইখান থেকে শুরু করে এতটা কত আমার? এতটা হচ্ছে আমার 0.9। তাহলে প্রথম কথা হচ্ছে পিলারের, যদি শুধুমাত্র পিলারের আয়তন বের করা যায়, অর্থাৎ এই হলুদটার আয়তন বের করছি, পিলারের আয়তন হচ্ছে পাই 0.9 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। আর প্লাস্টার সহ আয়তন হচ্ছে পাই, সেই ক্ষেত্রে হচ্ছে 0.9 প্লাস 0.4 আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 25, এত ঘন ডেসিমিটার। মানে এটা হচ্ছে পাই 9 আর 4 13, মানে 1.3 স্কোয়ার ইন্টু 25, এত ঘন ডেসিমিটার। তাহলে সুতরাং প্লাস্টারের আয়তন কত? তবে নীলটা মানে কি? সব শুদ্ধ নিয়ে আয়তন। তাহলে প্লাস্টারের আয়তন কত হচ্ছে না, পাই 1.3 স্কোয়ার ইন্টু 25 থেকে পাই 0.9 স্কোয়ার ইন্টু 25 বের করে দেওয়া হচ্ছে, বিয়োগ করে দেওয়া হচ্ছে। এত ঘন ডেসিমিটার। কমন যাচ্ছে কত? পাই ইন্টু 25, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এত ঘন ডেসিমিটার। তাহলে পাই মানে 22/7 ইন্টু 25, 9 আর 3 12, 2.2 ইন্টু এটা 0.4, এত। তাহলে একটা পিলারের জন্য এরকম। আমার কটা পিলার ছিল? আমার 4টে পিলার ছিল। তাহলে 4টি পিলারের জন্য মোট মশলা লাগবে 22/7 গুণ 25 গুণ 2.2 গুণ 0.4 ইন্টু 4, এত ঘন ডেসিমিটার। তার মানে কত হচ্ছে? 4 25 100, 22/7 ইন্টু 25 আর 4 গুণ করলে 100, আর 4 22 88, 2 ঘর আগে দশমিক, এই দশমিক তোলা মানে নিচে 100, 100 100 কেটে যাচ্ছে। তাহলে 22 সঙ্গে 88 গুণ, তাকে 7 দিয়ে ভাগ, যা হয় তাই হচ্ছে উত্তর। সেটা আমি আর করাচ্ছি না, তোমরা করে নেবে। 22 ইন্টু 88/7, তাহলে এত ঘন ডেসিমিটার মশলা লাগবে। এই পেজটা সেভ করে নিই। নেক্সট পেজে যাওয়ার আগে আরেকটা অঙ্ক আছে আমাদের, সেই অঙ্কটাকে আমরা তুলে নিয়ে যাই। তো কি বলছে আমাদের পরের অঙ্কটা? বলছে 1 সেন্টিমিটার পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তা আমরা যদি এটাকে গোলক ধরে নিই, একটা ধরে এই হচ্ছে আমাদের একটা গোলক। এবার 1 সেন্টিমিটার পুরু, তো আমাদের ধরো এই যে গোলকটা যেটা আসছে,
ধরো এটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু, মানে এই যে তোমার এই যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু, ঠিক আছে। এবার কি বলেছে আমাদের, এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, যেখানে যাও না কেন এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার পুরু। বাইরের ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তার মানে এটা যদি আমার কেন্দ্র হয়, এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার, পুরোটা। যেহেতু এটা 1 সেন্টিমিটার, তাহলে ভেতরের ব্যাসার্ধ কত পেয়ে যাচ্ছে, ভেতরের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কারণ এটা তো 1 সেন্টিমিটার আমাদের, এখান থেকে শুরু করে এইটুকু। তাহলে প্রথম কথা, এর আয়তন কত, এর আয়তন তো আমাদের 4/3 পাই ওই তোমার 6 এর কিউব থেকে 5 এর কিউব বিয়োগ হবে, এত ঘন সেন্টিমিটার। দ্যাট ইজ 4/3 পাই, 6 এর কিউব হচ্ছে 216, এটা হচ্ছে 125, তার মানে হচ্ছে আমার 4/3 পাই ইন্টু বিয়োগ করলে 1, 9, 92, এত ঘন সেন্টিমিটার। এবার কি বলেছে, এগুলোটাকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, যেটার ইয়ে হচ্ছে কত না 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি তার 2 সেন্টিমিটার হয়, ধরে যাক এই সেই নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট একদম পুরো পুরো সলিড, একদম এই জিনিসটা পুরো সলিড, এরকম একটা সলিড জিনিস তৈরি করা হচ্ছে। তাহলে এর ব্যাসার্ধ বলেছে 2 সেন্টিমিটার, এর 2 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে হচ্ছে হাইটটা কত হবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ধরে নেওয়া যাক 8 সেন্টিমিটার, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে পাই 2 স্কোয়ার ইন্টু এইচ, and that is equal to 4/3 পাই ইন্টু 91, পাই পাই কে কেটে দিয়ে আগে, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে 4 ইন্টু 91 বাই 3 ইন্টু 4, 4 4 চলে গেল, 3 তিরিক্ষে 9, 0, 30 পূর্ণ 1 3, এত সেন্টিমিটার। বোঝা যাচ্ছে তো স্যার এটা সবার? ভগ্নাংশে রাখবো না পয়েন্টে করব? হ্যাঁ, স্যার এটা ভগ্নাংশ রাখবো না পয়েন্টে করে দেবো? ভগ্নাংশ টাকাই বেটার, পয়েন্টে করলে অ্যাপ্রক্সিমেট লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট তো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 24। তো এখানে একটা যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 24 বলেই দিয়েছে, যৌগিক গড় কি করে বের করতে হয় আমরা তো জানি। প্রথম কথা, এটার মধ্যমান কত হবে, 5। যৌগিক গড় বের করার নিয়ম, এটার মধ্যমান 5, এটার মধ্যমান 15, এটার মধ্যমান 25, এটার মধ্যমান 35, এটার মধ্যমান 45। তাহলে আমাদের তরফ থেকে যৌগিক গড় কি বেরোবে না, আমাদের তরফ থেকে যৌগিক গড় বেরোবে 5 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 20 প্লাস 25 ইন্টু 35 প্লাস 35 ইন্টু পি, 35 ইন্টু পি প্লাস 45 ইন্টু 10, এবং এটাকে ভাগ করতে হয় কি দিয়ে, এটাকে ভাগ করতে হয় হচ্ছে আমাদের টোটাল পরিসংখ্যা দিয়ে। পরিসংখ্যা যোগ করলে হচ্ছে 35, 15, 50, 70, 80 প্লাস পি, এটাকে 80 প্লাস পি দিয়ে ভাগ করব, এবং ভাগফলটা কত বলে দিয়েছে ওরা, 24 বলে দিয়েছে। নিশ্চয়ই এখান থেকে আমরা পি এর মান অনায়াসই বের করতে পারবো। তারপরে নিচের তথ্যের মধ্যমা চেয়েছে, তো মধ্যমা যেটা চেয়েছে নাম্বার 2, মধ্যমা বের করতে গেলে প্রথমে এখানে দেখছি যে আমাদের, আমি কিন্তু এটা লিখিনি, শ্রেণী মধ্যমান পরিসংখ্যা লিখিনি, কিন্তু এটাই আমরা লিখছি। তার কারণ হচ্ছে একটাই, যে যেহেতু আমাদের এখানে
দেখা যাচ্ছে যে এখানে 5-এ শেষ আবার 6-এ শুরু, তার মানে এখানে আমাদের শ্রেণী সীমানাটা লাগবে, এখানে আমাদের শ্রেণী সীমানা লাগবে। তারপরে আমাদের পরিসংখ্যা f, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো প্রথমেরটা দিয়েছে 1 থেকে 5, তাহলে শ্রেণী সীমানা হয়ে যাবে 0.5 থেকে 5.5। তারপরে দিয়েছে 6 থেকে 10, তার মানে শ্রেণী সীমানা হয়ে যাবে 5.5 থেকে 10.5। তারপরে দিয়েছে 11 থেকে 15, 11 থেকে 15 মানে হচ্ছে 10.5 থেকে 15.5। তারপরে আসছে 16 থেকে 20, 16 থেকে 20 মানে হচ্ছে 15.5 থেকে 20.5। তারপরে আসছে 21 থেকে 25, 21 থেকে 25 মানে হচ্ছে আমাদের 20.5 থেকে 25.5। তারপরে আসছে আমাদের 26 থেকে 30, 25.5 থেকে 30.5। আর লাস্টে দিচ্ছে আমার 31 থেকে 35, তার মানে আমার আসবে 30.5 থেকে 35.5। বেশ, তো পরিসংখ্যা কত দিয়েছে? পরিসংখ্যাটা দিয়েছে 2, 3, 6, 7, 5, 4, 3। হ্যাঁ শোভনদা বলুন। 3 থেকে 5 আছে। হ্যাঁ ওটা আসামের। কোন ডেট ক্যান্সেল হচ্ছে?